Yes, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু ৮টার সময় আবার উপস্থিত হয়েছি তোমাদের ইন্টারমিডিয়েট যে শিক্ষার্থী আছো তাদের জন্য একটা লাইভ ক্লাস। আমি জাস্ট কিছু টপিক নিয়ে আলোচনা করব। আর তোমাদের কিন্তু এখন কিন্তু পরীক্ষা, অলরেডি কিন্তু পরীক্ষা চলতেছে। যারা ইন্টারমিডিয়েট এইচএসসি ২৬ ব্যাচের জন্য যারা পরীক্ষার্থী আছো, ২৬ ব্যাচের যারা পরীক্ষার্থী তাদের কিন্তু আইসিটি পরীক্ষা মনে হয়। জাস্ট কিছু টপিক নিয়ে আলোচনা করব। আর তোমাদের আচ্ছা, আশা করি তোমরা যুক্ত আছো। যারা যারা যুক্ত আছো তারা কিন্তু আমাদের সাথে কথা বলতে পারো চাইলে। আর আজকের টপিক কিন্তু তোমরা দেখতেই পারতেছো, আমরা মোটামুটি অনেকগুলো ক্লাস নিয়ে হাজির হয়েছি ক্রায়ো সার্জারি পর্যন্ত, একদম ক্রায়ো সার্জারি পর্যন্ত। লেকচার একের ভিতরে দেখো তোমাদের পরীক্ষা সম্ভবত, যেহেতু আজকে বৃহস্পতিবার, শুক্রবার হবে না, শনিবারও হবে না, রবিবার হইতে পারে। তাহলে আমরা কিন্তু চাইলে এই ৩ দিনে আমরা পরপর ক্লাসগুলো নিয়ে কিন্তু টোটাল অধ্যায়ের ভিত্তিক বইটাকে শেষ করতে পারি। মানে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়, তোমাদের সম্ভবত ২টা অধ্যায় পরীক্ষা আছে, প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়, এবং আশা করি এর ভিতর থেকে তোমরা কোশ্চেন পাবা। সর্বোচ্চ চেষ্টা করব, আমরা প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা যুক্ত থাকবা তারা কিন্তু শেষ পর্যন্ত থাকবা, এবং এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে। তো তোমাদের যারা স্টুডেন্ট আছো, যারা আমার পার্সোনালি যে মানে অফলাইন পেজে যারা আছো তারাও করবা, এবং তোমাদের যত বন্ধু আছে তাদেরকে কিন্তু ইনভাইট করতে পারবা। কারণ ক্লাসটা কিন্তু খুবই খুবই জরুরি তোমাদের সকলের জন্য। সবাই আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করবা। আমরা কিছু টপিক নিয়ে আলোচনা করব। যারা ফার্স্ট ইয়ারে আমি বলবো, সেকেন্ড ইয়ারের এখন হয়তো ভিন্ন ভিন্ন পরীক্ষা আছে, ফার্স্ট ইয়ার যারা আছো তারা কিন্তু অবশ্যই যুক্ত থাকবা, আর তোমাদের বন্ধুদেরও বলবা। তো এখানে আমরা কিছু জাস্ট টপিক নিয়ে আলোচনা করব। বিশ্বগ্রাম সম্পর্কে, বিশ্বগ্রাম সম্পর্কে কিছু টপিক থাকবে। এই টপিকগুলো দেখো, আমি শুরু করে দিলাম। ফার্স্ট অফ অল কিছু তথ্য বিশ্বগ্রাম এটা নিয়ে। দেখো ভাইয়া, আসলে বিশ্বগ্রামটা কি? তোমাদের কিন্তু বিভিন্ন কোশ্চেন থাকতে পারে বিশ্বগ্রাম দিয়ে। আসলে এই যে পুরো বিশ্বকে আমরা একটা গ্রামের সাথে তুলনা করছি, টোটাল বিশ্বকে আমি কার সাথে তুলনা করছি? একটা গ্রামের সাথে। এখন এই টোটাল বিশ্বকে কেন ভাইয়া আমাদের এখানে গ্রামের সাথেই কেন তুলনা করলো? দেখো, এটাকে আমরা বিশ্বগ্রাম কেন বললাম, এই হচ্ছে আমার কথা। বিশ্বগ্রাম, বিশ্বগ্রাম একে আমরা কেন, এই যে আইসিটি বইয়ের প্রথম পার্টটাই আছে বিশ্বগ্রাম সম্পর্কে, কেন আমরা বিশ্বগ্রাম বললাম? আমরা কি বিশ্ব শহর বলতে পারতাম না? দেখো তো, এখন আমরা কেন বিশ্বগ্রাম বললাম? এ কারণে দেখো, আচ্ছা, গ্রামের যে মানুষগুলা থাকে, গ্রামের যে মানুষ থাকে তারা কিন্তু একে অপরের সাথে খুবই সুন্দর আচরণ করে এবং একে অপরের বিপদে আগাই আসে, নাকি? আমরা টোটাল বিশ্বকে যদি এমন ভাবে কল্পনা করতে পারি যে টোটাল বিশ্বের যত মানুষ আছে আমরা একে অপরের সাথে খুব সুন্দরভাবে আচরণ করব এবং একে অপরের সুখ দুঃখে এগিয়ে আসব। এবং গ্রামের আর একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে যে যদি কোনো নিউজ আসে, মনে করো ওই বাড়ির ছেলে এই বাড়ির মেয়ের সাথে কথা বলছে, তাহলে কিন্তু পুরো গ্রাম ছড়াই যায়। ঠিক আছে, জাস্ট ফান, পুরা গ্রাম কিন্তু ছড়াই যায় যে এই যে দেখো আমাদের পাশের বাড়ির কিছু কাকি আছে না, কিছু কাকি আন্টি, এই পাশের বাড়ির আন্টিরা কিন্তু একদম সিসি ক্যামেরা, বুঝছো? এই যে গ্রামের আন্টিরা কিন্তু হেভি সিসি ক্যামেরা। তারা কি করে, মানে যদি এতটুকু হয় তাহলে অল্প অনেকখানি বাড়াইয়ে এই বেরি যাই দিয়ে প্রত্যেকটা বাড়ি বেরি বলে। ঠিক গ্রামের যেভাবে একটা তথ্য ছড়াই পড়ে ইন্টারনেটের মাধ্যমে, এই তথ্যকে কিন্তু টোটাল বিশ্বের মানুষ ছড়াই যায়, সবাই জানতে পারে ইন্টারনেটের মাধ্যমে। যতটা দ্রুত গ্রামের কোনো তথ্য ছড়াই পড়ে, ঠিক একইভাবে কোনো তথ্য যদি, কোনো নিউজ যদি আসে, তাহলে ইন্টারনেটের মাধ্যমে টোটাল বিশ্ব কিন্তু এটা জানতে পারে। ঠিক আছে, খুবই দ্রুত। পাশের বাড়ির আন্টি, আন্ডারস্ট্যান্ড, মনে রাখতে হবে, পাশের বাড়ির আন্টি। তো যাই হোক, দেখো বিশ্বগ্রাম আমি কি বলছি, আমাদের মানে সেবাটা সারা বিশ্বে পাবে, সারা বিশ্বে পাবে, যার কারণে আমরা গ্রামের সাথে তুলনা করছি, গ্রামের মানুষের সাথে তুলনা করছি, যাতে কি একে অপরের সহজেই কোনো তথ্য ছড়াই পড়তে পারে এবং খুব সহজেই কারো বিপদ আপদে এগিয়ে আসতে পারে। এ কারণে আমরা তাকে কি করছি, গ্রামের সাথে তুলনা করছি। টোটাল বিশ্বকে আমরা একটা গ্রাম কল্পনা করব। তো দেখো ভাই, এখন কিন্তু আমরা এটাই দেখতে পারতেছি, টোটাল বিশ্বকে কিন্তু আমরা একটা গ্রামের সাথে তুলনা করতে পারতেছি। তো দেখো, আমরা
যদি একটু খেয়াল করি এই জায়গাগুলো থেকে, হ্যাঁ তোমরা কিন্তু অলরেডি 5 জন যুক্ত আছো, তোমাদের অন্য যারা বন্ধুরা আছে তাদেরকে কিন্তু বলো আমরা কিন্তু পাশের বাড়ির আন্টির কাছে এখনো আছি, ঠিক আছে, তোমরা তাদেরকে কিন্তু বলো। তো যাই হোক দেখো এখানে আমরা কি বলছি যে টোটাল মানুষ আমরা খুবই সহজে একে অপরের সাথে কমিউনিকেশন রক্ষা করতে পারতেছি, আমরা একে অপরের সাথে কি কমিউনিকেশন রক্ষা করতে পারতেছি। তো আমরা যদি এখন এই বিশ্বগ্রামের কিছু উপাদান আছে, এই যে ভাইয়া বিশ্বগ্রামের কিছু উপাদান, এই বিশ্বগ্রামের উপাদানগুলা থেকে কিন্তু 100% পরীক্ষায় প্রশ্ন আসে, 100% পরীক্ষায় প্রশ্ন আসে এবং এমসিকিউ আসে, বেশিরভাগ এমসিকিউ। আমি যেটা বলে রাখি কনফার্ম রাখো, আমি কিন্তু এই মানে পরীক্ষার পরে কিন্তু আমি মিলাবো, ঠিক আছে, আমি পরীক্ষার পরে আবার লাইভ ক্লাস করব যে কি কি কোশ্চেন আসছে এবং কোন কোন জায়গায় আমি কোশ্চেনগুলোর অ্যান্সার করছি, ঠিক আছে। আমি আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের আয়ত্তের মধ্যে থাকবে। এখন দেখো হুবহু তো ভাই কমন পড়ে না, আসলে হুবহু কি কোনো কিছু কমন পড়ে, বা টপিক কমন পড়ে। আমি টপিকের জন্য তোমাদেরকে স্পেশালি বলবো যে ক্লাসগুলো সম্পূর্ণ করবা, তাহলে কিন্তু ইনশাল্লাহ টপিকগুলো তোমরা পারবা আশা করি। তার মানে আমি ফার্স্ট অফ অল টপিক কি বলছি যে বিশ্বগ্রামের যতগুলো উপাদান আছে, বিশ্বগ্রামের যতগুলো উপাদান আছে এই উপাদানগুলো থেকে 100% প্রশ্ন আসবে, প্রশ্ন যদি নাও আসে এমসিকিউ আসবে, কথা ক্লিয়ার, এমসিকিউ 100% আসবে। তাহলে আমি প্রত্যেকটা টপিক নিয়ে একটু আলোচনা করি। আমার কাছে কিন্তু কিছু বই আছে, দেখো এই একটা বই আছে, এই বইটা থেকে আমি অল্প অল্প কিছু টপিক ধৈর্য ধৈর্য আলোচনা করব প্রত্যেকটা টপিক। তাহলে ফার্স্ট অফ অল আমার কাছে কি আছে দেখো, যোগাযোগ। ফার্স্ট অফ অল কি আছে, যোগাযোগ। তাহলে বিশ্বগ্রাম মানে তোমার কাছে আইসিটির কল্যাণে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বিশ্বের প্রতিটা মানুষ কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত হয়েছে, যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত হয়েছে। কিভাবে আমরা কিন্তু কমিউনিকেশন রক্ষা করতে পারতেছি। দেখো এই যে আমরা যে ফেসবুক লাইভের মাধ্যমে তোমাদেরকে পড়াই দিতেছি, এটাও কিন্তু আসলে একটা কমিউনিকেশন। আবার তুমি দেখো তোমার কোনো বন্ধুদের, তাদের কিন্তু তুমি কি করতে পারতেছো, তাদের কিন্তু খুব সহজেই ফোন করে কোনো তথ্য জানতে পারতেছো যে বন্ধু আজকে আসলে কোন কোন টপিক পরীক্ষায় আছে, পরবর্তী দিন কি কি পরীক্ষা, বন্ধু ইম্পর্টেন্ট টপিক কি কি, স্যারে কি দাগাই দিছে বা কি কি স্যারে আজকে পড়াইছে, বন্ধু তোমার নোট কি, এই সবগুলো কিন্তু আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে এই যোগাযোগগুলো সম্পূর্ণ হয়েছে। সুতরাং এই বিশ্বগ্রামের ফার্স্টেবল এবং খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি যোগাযোগ। কারণ আমরা মানুষ চাই একে অপরের সাথে যোগাযোগ করতে, এবং এই যোগাযোগটা আমরা কিসের মাধ্যমে করতেছি, আইসিটির মাধ্যমে করতেছি, এবং সেটা কি বিশ্বগ্রামের একটা উপাদান, ঠিক আছে, মনে রাখতে হবে সবাইকে। আচ্ছা এই গেল তোমাদের কি যোগাযোগ। এরপরে যদি দেখো কর্মসংস্থান, ভাইয়া আমরা কি দেখতে পারতেছি, কর্মসংস্থান অবশ্যই দেখা যাচ্ছে, অবশ্যই দেখা যাচ্ছে নাকি, হ্যাঁ কর্মসংস্থান মোটামুটি ভালো দেখা যাচ্ছে। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বারবার প্রশ্ন করবা ভাইয়া প্লিজ, আমি কখনো রাগ করবো না, বুঝতে অসুবিধা হলে বারবার কোশ্চেন করবা। তো আমি কি বলতেছি, যোগাযোগ, এরপরে গেল কর্মসংস্থান। আমি কিন্তু অল্প অল্প আলোচনা করব, বেশি একটা আলোচনা করতে পারবো না। কর্মসংস্থান, তো দেখো কর্মসংস্থান কিভাবে হয়েছে, এই যে আইসিটির মাধ্যমে বিভিন্ন মানুষ যারা মূলত বিভিন্ন প্যারালাইজড অবস্থায় আছে, মনে করো আমার একটা হাত নাই, আমার একটা পা নাই, তাহলে আমি সমাজের একটা বোঝা হয়ে থাকি। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, মনে করো আমার একটা পা নাই, তার মানে আমি কিন্তু কি সমাজের বোঝা হয়ে আছি। এখন এই যে সমাজের একটা বোঝা, আমরা ভারী কোনো কাজ করতে পারতেছি না, আমরা মোবাইলে যদি ফ্রিল্যান্সিং করি, অনলাইনে বিভিন্ন কাজ করি, তাহলে আমাদের কিন্তু কর্মসংস্থান খুলে গেল। এটা তো আমি ওই মানুষদের জন্য বলতেছি, কিন্তু যারা বর্তমানের বাজারের অনলাইন যে কর্মসংস্থানগুলো আছে, এটা সব থেকে হেভি মানে তোমার ইনকাম করার খুবই সুন্দর একটা রাস্তা হচ্ছে এই আইসিটির মাধ্যমে, মানে ইন্টারনেটের মাধ্যমে কিন্তু মানুষ ইনকাম করতে পারতেছে, বিভিন্ন ফ্রিল্যান্সিং ফাইবারে বিভিন্ন কাজ করতেছে, এগুলোর মাধ্যমে কিন্তু কি কর্মসংস্থান বাড়তেছে, কথা বুঝছো। তাহলে সেকেন্ড কি কর্মসংস্থান, কর্মসংস্থান যত বৃদ্ধি পাবে এক একটা কান্ট্রিতে, তত কিন্তু ওই কান্ট্রি উন্নত হবে। সুতরাং এই কর্মসংস্থান কিসের মাধ্যমে আসছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আসছে। আচ্ছা এরপরে এই গেল কর্মসংস্থান, এখন আসি শিক্ষা। শিক্ষার ব্যাপারে, শিক্ষার ব্যাপারে কিন্তু তথ্য প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। দেখো আমাদের এই যে বিভিন্ন অনলাইন ক্লাস, এরপরে শিক্ষার যে বিভিন্ন ফলাফল,
মনে করো তুমি তুমি পরীক্ষার রেজাল্ট কিন্তু খুব সহজেই কিন্তু পাইতেছো, পরীক্ষার রেজাল্ট কিন্তু খুব সহজেই তুমি বাসায় বসে পাইতেছো। তার মানে এগুলা কিসের মাধ্যমে পসিবল হয়েছে? তথ্য প্রযুক্তির মাধ্যমে। আমি বলতেছি প্রত্যেকটা টপিক আমি অল্প অল্প আলোচনা করব, তোমরা বাসায় বসে সুন্দর করে পড়বা। আর বিশ্বগ্রামের যে ধারণা আছে, এই ধারণা থেকে কিন্তু এমসিকিউই আসবে বেশি, বাট প্রশ্নগুলো খুব কম আসে। ঠিক আছে, সুতরাং আমরা এমসিকিউর জন্য জাস্ট অল্প অল্প আলোচনা করব, তোমরা বাসায় বসে বিস্তারিতভাবে আলোচনা করবা। এরপর সমস্যা থাকলে আমাকে বলবা। দেখো এগুলা কি শিক্ষা, তাহলে শিক্ষার জন্য আমরা কি পাইতেছি? আমরা কিন্তু খুব সহজেই বিভিন্ন বই ডাউনলোড করে পড়তে পারতেছি। এরপর হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন এলিমেন্টস বা বিভিন্ন যে মনে করো তুমি জীববিজ্ঞানের কিছু প্রবলেম হয়েছে তোমার কাছে, জীববিজ্ঞানের তোমার একটা কোর্স দেখতে হবে, তুমি যদি দেখো এখানে কিন্তু বিভিন্ন অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে কিন্তু তুমি চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে একদম 3D স্টাইলে একটা মানুষের শরীরের ভিতরে কোন জায়গায় কি আছে খুব সহজেই কিন্তু আমরা দেখতে পারতেছি। এটা কিসের মাধ্যমে পসিবল হয়েছে? তথ্য প্রযুক্তির মাধ্যমে। এরপরে স্বাস্থ্যসেবা, এই যে স্বাস্থ্যসেবাটা কিভাবে পসিবল হয়েছে? মনে করো আমি তোমাকে একটা কথা বলি, দুর্গম এলাকা, যে এলাকায় তুমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছো, এখন তোমাকে চিকিৎসা দেওয়ার জন্য আসলে কিছুই নাই, মানে তুমি হঠাৎ করে অনেক দূরে গেছো, কুয়াকাটা বা হচ্ছে তুমি বিভিন্ন চর এলাকায় তুমি গেছো, যাওয়ার পরে তুমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছো, এখন সেখানে চিকিৎসা দেওয়ার জন্য তো এমবিবিএস ডাক্তার দৌড়ে যাইতে পারবে না নাকি? এখন তোমাকে কিভাবে চিকিৎসা দেওয়া হবে? তুমি তাৎক্ষণিক কিন্তু তাদের সাথে মুঠোফোনে আলাপ করতে পারবা যে আমার এই বর্তমানে পেনিক গুলো হচ্ছে, এখন আসলে আমাকে কি মানে ইমিডিয়েট আমি কিভাবে এগুলাকে সারাই উঠতে পারি, যাতে আমি সাধারণ একটা মানে চিকিৎসা নিয়ে আমি যাতে আসতে পারি এরকমের। তার মানে তুমি এটা কিসের মাধ্যমে করতেছো? তথ্য প্রযুক্তির মাধ্যমে। এই তথ্য প্রযুক্তি না থাকলে কিন্তু হেই মানে আগের দেশের মানুষের মতো ছাল খাওয়া লাগতো, গাছের ছাল বাকল খাইয়ে তারপরে তোমার মানে চিকিৎসা সেবা পাইতে হইতো। সুতরাং এগুলোকে স্বাস্থ্যসেবার এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা এই কিন্তু কি তথ্য প্রযুক্তির মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা। এরপরে গবেষণা, এই গবেষণা কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া, গবেষণা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ঠিক আছে, গবেষণা, গবেষণার ব্যাপারটা যদি আমি তোমাকে বলি, বিভিন্ন ভাবে দেখা যায় যে এই গবেষণার মাধ্যমে কিন্তু তথ্য প্রযুক্তির বিভিন্ন উন্নতি হয়েছে। এবং এই মনে করো আমরা কোনো একটা জিনিস সম্পর্কে গবেষণা করতেছি, তুমি পাঠ নিয়ে আলোচনা করবা বা তুমি অন্য কোনো জিনিস নিয়ে গবেষণা করবা, ওই গবেষণা সম্পর্কে তোমাকে আগে জানতে হবে। তুমি যদি মনে করো তুমি একটা মানব দেহের যে কোনো একটা অঙ্গাণু নিয়ে আলোচনা করবা, গবেষণা করবে, এই গবেষণার জন্য তোমাকে কিন্তু আগে জানতে হবে। তাহলে জানার জন্য তোমাকে ইন্টারনেট ইউজ করতে হবে। ফার্স্ট অফ অল কি ইউজ করতে হবে? ইন্টারনেট ইউজ করতে হবে। ইন্টারনেট ইউজ করে আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট বস্তুকে আমরা কি করতে পারবো? জানতে পারবো। এরপরে কিভাবে গবেষণায় আগানো যায় সেই কাজটা আমরা কিন্তু চাইলে করতে পারবো। কথা বুঝতে পারতেছো? আচ্ছা, এখন এই গবেষণার জন্য বিভিন্ন টপিক আছে তোমাদের, আমি যদি একটু আলোচনা করি, দেখো আমি যদি একটু আলোচনা করি গবেষণা ভিত্তিক, তো গবেষণার জন্য আমরা কি কি ইউজ করি, গবেষণার জন্য গবেষণার কি কি প্রয়োজন হয়। মনে করো এই গবেষণার মাধ্যমে আমরা কিন্তু যে জিনিসগুলা বিলুপ্ত হয়ে যায়, যে জিনিসগুলা বিলুপ্ত হয়ে যায়, কি বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে? মনে করো বিভিন্ন মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিভাবে? মাছগুলো দেখা যাচ্ছে যে তোমাদের যদি যে হারে মানে ধরা পড়তেছে জেলেদের কাছ থেকে, এবং বিভিন্ন মাছ, মনে করো স্যামন মাছের কথা আমরা চিন্তা করলাম, এই স্যামন মাছ যদি প্রতিনিয়ত যদি একটা মাছের উপরে যদি টর্চার চালানো হয়, এই মাছগুলো যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে এগুলারে কিন্তু আমরা গবেষণার মাধ্যমে এই মাছ থেকে বিভিন্ন মাছ তৈরি করতে পারি। আবার যদি তোমাকে আমার এভাবে চিন্তা করা হয় যে মনে করো তুমি একটা মানে উন্নত জাতের, এখনকার কিন্তু দেখা যাচ্ছে, দেখো তেলাপিয়া কিন্তু বড় বড় হইতেছে, আগের সময় কিন্তু তেলাপিয়া তো বড় বড় ছিল না। এই যে হাইব্রিড তেলাপিয়া গুলো আমরা পাইতেছি, এগুলো কিন্তু কিসের মাধ্যমে আসছে? গবেষণার মাধ্যমে আসছে। ঠিক আছে, তাহলে আবার তুমি যদি দেখো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানে বড় বড় মাছ আমরা পাইতেছি, এই মাছগুলো আসলে কিন্তু এরা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এতটা বড় আসলে উৎপাদন হওয়ার কথা ছিল না। তুমি দেশি তেলাপিয়া দেখবা, দেশি তেলাপিয়া কিন্তু ছোট থাকে। আর এই যে বর্তমানে তেলাপিয়া, বাজারের তেলাপিয়া কি পাওয়া যায়? বড় পাওয়া যায়। এগুলো কিসের মাধ্যমে আসছে? গবেষণার মাধ্যমে আসছে। আর এই গবেষণার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে কে? ওতপ্রোতভাবে জড়িত আছে আইসিটি, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। আচ্ছা, এটা গেল তোমার গবেষণার হিসাবটা। এরপরে আমি যদি দেখি, এবং তোমাকে সব থেকে যেটা খেয়াল করতে হবে,
এই গবেষণার মাধ্যমে আমরা কিন্তু কি কি তৈরি করতে পারি। দেখো আমাদের যারা ডায়াবেটিস রোগী আছে, ডায়াবেটিস ডায়াবেটিস যে রোগী আছে তাদের জন্য কিন্তু ইনসুলিন তৈরি করে কে? ইনসুলিন। ইনসুলিন কে তৈরি করে? এই গবেষণার মাধ্যমে কিন্তু ইনসুলিন তৈরি করা হয়েছে। যদিও ইনসুলিন তৈরির জন্য বড় ধাপ আছে আমার কাছে, আমি রিকম্বিনেন্ট ডিএনএ দিয়ে কিভাবে ইনসুলিন মানে তৈরি করা হয়েছে, আর ইনসুলিনটা আমরা কোথা থেকে পাই? ইনসুলিনটা কিন্তু মানবদেহের অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে পাই। এই তথ্যগুলো মনে রাখতে হবে। কোথা থেকে পাই? বিটা কোষ থেকে। এবং এই ইনসুলিনগুলো আমরা কিসের? গবেষণার মাধ্যমে তৈরি করতে পারতেছি। আর এগুলো থেকে আমরা এখানে কিন্তু যুক্ত আছে তোমার কাছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। এই ইনসুলিন এগুলা কার সাথে সম্পৃক্ত? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই সম্পর্কে কিন্তু তোমার কাছে ইঞ্জিনিয়ারিং, আমি বলি এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিন্তু অন্য টপিক আছে, অন্য টপিক আমি আলোচনা করব। এখানে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমি আজকে রাখি নাই। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে অন্য টপিক আছে, আমি কালকে এটা নিয়ে তোমাদের জন্য ক্লাস করব। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, তার মানে এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলা কিসের মাধ্যমে আমরা পাই? গবেষণার মাধ্যমে আমরা পাই। কথা ক্লিয়ার? মনে রাখতে হবে সবাইকে, এগুলা থেকে সবার মনে রাখতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কি আছে? বিভিন্ন অফিস আদালত। অফিস আদালতে আমরা কিন্তু অনেক আগে আমরা কি দেখতে পাইতাম? অফিস আদালতে যে বড় বড় একটা ফাইল ছিল। তুমি মনে করো একটা ব্যাংকে যাইতা, অনেক আগে ব্যাংকে গেলে কি দেখতা? যে বড় একটা ফাইল বের করে, এরপর ওইখান থেকে খুঁজতে খুঁজতে তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে কি আছে সেটা কিন্তু বের করা লাগে। আর বর্তমানে কি? তুমি গেলে জাস্ট কম্পিউটারে একটু ওপেন করবে, তোমার ফাইল সহ তোমার ডিটেলে সম্পূর্ণ আইসা পড়বে। মানে তোমার কি কয় টাকা আছে, কয় টাকা উঠাইছো, কি করছো, সব কিন্তু অলরেডি চলে আসবে। তার মানে এই যে অফিস আদালত তথ্য প্রযুক্তির মাধ্যমে এর কাজগুলো খুবই সহজ হয়ে গেল। এরপরে বাসস্থান, এটাকে আমরা বলবো, এগুলো কিন্তু ভালো, বাসস্থান কিন্তু ভালো। এটা কি? স্মার্ট হোম। দেখো স্মার্ট, আমরা যদি দেখি স্মার্ট হোম, তো দেখো স্মার্ট হোমের ব্যবস্থাটা আসলে কিভাবে থাকবে একটু যদি দেখো। তুমি স্মার্ট হোমটা এমন ভাবে মনে করো যে তোমার ঘরে আগুন লাগছে। যদি তোমার ঘরে আগুন লাগে তোমার কিছুই করতে হবে না, অটোমেটিকলি স্মার্ট হোমের যে রোবোটিক সিস্টেম থাকবে সে অটোমেটিকলি কিন্তু ফায়ার সার্ভিসের লোককে কল করবে, বুঝছো, যে এই জায়গাটায় আগুন লাগছে এবং লোকেশন পাঠাই দেবে সরাসরি। আবার মনে করো তোমার বাসার একটা চার্জার হারাই গেছে, চার্জার কিন্তু সব থেকে, চার্জার আর হেডফোন এগুলো কিন্তু হারায়, ব্যাপক হারাই যায় নাকি, এটা সবাই পরিচিতি আছে। এটা চার্জার হারাই গেছে, চার্জারটা কোথায় হারাইছে তোমার খুঁজতে হবে না, অটোমেটিকলি ওই রোবটে খুঁজে নিয়ে আসবে। এগুলো হচ্ছে কি এই বর্তমানে স্মার্ট হোম, মানে স্মার্ট হোম যে বাসস্থানগুলো তৈরি হচ্ছে এগুলোর সুবিধা এগুলা। এবার হচ্ছে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য কিন্তু কি এই যে তথ্য প্রযুক্তির মাধ্যমে খুবই ব্যবসা বাণিজ্যের অনেক উপকার হয়েছে। বলতে গেলে তুমি এখনকার সময় কিন্তু মানুষ ব্যবসা করতে নিজে যায় না। তুমি চায়নার সাথে ব্যবসা করতে পারো চাইলে, তুমি চাইলে জাপানের সাথে ব্যবসা করতে পারো, সেখানে কিন্তু তোমার নিজের যাওয়া লাগবে না। তোমার নিজের যাইয়া যদি ডিল করতে হয়, মনে করো তুমি 1000 গাড়ি ক্রয় করবা, 1000 গাড়ি ক্রয় করার জন্য যদি তুমি নিজে যাও তাহলে তোমার আপ ডাউনে আসলে অনেকগুলো টাকাও খরচ এবং সময়েরও খরচ, একটা মাস তোমার চলে যাবে। তোমার ওই কোম্পানির সাথে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, তুমি জাস্ট ফোন করবা, তাকে মডেল বলবা এবং সে ভিডিও কলে সবকিছু তোমাকে দেখাবে, ব্যবসা তোমাকে মাল পাঠাই দেবে, তুমি টাকা পাঠাই দেবে, ঠিক আছে, এনাফ। এগুলো কি ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলা। এরপর দেখো সংবাদ। সংবাদ কি আছে? সংবাদ প্রচারের জন্য অনেক আগে আগে কিন্তু আমরা যে এই যে ভাঙা রেডিও, ঠিক আছে, আমরা কি রেডিওর দিকে তাকাই থাকতাম, রেডিও, ঠিক আছে। এরপরে আবার কি তাকাই থাকতাম? এরপরে কিন্তু তাকাই থাকতাম মানে নিউজ পেপারের প্রতি, নিউজ পেপার, এই নিউজ পেপারের প্রতি কিন্তু আমরা তাকাই থাকতাম অনেক আগে, বুঝছো। কি সংবাদ, কোন সংবাদ প্রকাশের জন্য আমরা এদিকে তাকাই থাকা লাগতো। আর যে ওই যে দাদার আমলের বিটিভি আছে না, সাদা কালো বিটিভি, এখানে কিন্তু ওই যে হেনার গানটা কিন্তু খুব চলতো। হেনার একটা গান আছে না, কি জানো, ওই যে মানে আমি গানটা এই মুহূর্তে বুঝে গেছি, এই যে এ হতে পারে না, আমি বিশ্বাস করি না, এই হেনার গান কিন্তু বিটিভিতে চলতো। মানে সংবাদপত্র, সংবাদ প্রকাশের পরে কিন্তু বিভিন্ন অনেক ঝামেলা থাকতো। বর্তমান কিন্তু ঝামেলাটা নাই। তোমার ধানমন্ডি 32-এ যে মারামারি চলতেছে আমরা কিন্তু সরাসরি লাইভে দেখতে পারতেছি। হ্যাঁ, এভাবে কিন্তু তুমি সংবাদগুলো কি খুব সহজেই প্রচার হয়ে যাচ্ছে একটা জায়গা থেকে, খুব সহজেই। এই যে কালকে কিন্তু শেখ হাসিনা ভাষণ দিয়েছে নাকি, তার কিন্তু ভিডিও ভাষণ অডিও হয়ে আসছে।
এগুলো কিন্তু আমাদের আইসিটির মাধ্যমে হয়েছে, মাথায় রাখতে হবে, ঠিক আছে ভাইয়া? আইসিটির মাধ্যমে কিন্তু হয়েছে। আবার তার ঘর দুয়ার আমরা যারা আগুন দিয়ে পোড়াইছে, আমরা কিন্তু বসে বসে সবাই দেখছে। পৃথিবীর ম্যাক্সিমাম জায়গা থেকে তুমি ইন্টারনেট ইউজ করলে কিন্তু তুমি দেখতে পারতেছো। এই যে সংবাদগুলো প্রচার হয়েছে, এই সংবাদগুলো কিসের মাধ্যমে? আইসিটির মাধ্যমে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে প্রকাশিত হয়েছে। সুতরাং এগুলা কি বিশ্বগ্রামের এক একটা উপাদান। এরপরে বিনোদন। আচ্ছা, বিনোদন বলতে গেলে কিন্তু এই যে পরিমণি, ওই মহিলা যে কয়েকদিন পর পর ঝামেলা করে, এগুলো এই যে বিনোদন গুলো আমরা পাই, এই বিনোদন গুলো কিসের মাধ্যমে পাই? তথ্য প্রযুক্তির মাধ্যমে, মনে রাখতে হবে, ঠিক আছে? এবারে সাংস্কৃতিক বিনিময়। তুমি কিন্তু তোমার কলেজের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান তুমি চাইলে কিন্তু অনলাইনে তুমি সরাসরি লাইভ দেখতে পারবা। তোমার কলেজে কি হচ্ছে যদি কেউ লাইভ করে, তুমি সরাসরি দেখতে পারতেছো। এই জিনিসগুলো কিসের মাধ্যমে হচ্ছে? তথ্য প্রযুক্তির মাধ্যমে হচ্ছে। মাথায় রাখতে হবে, সবাইকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা সংক্ষেপে কিন্তু আলোচনা করতেছি, সংক্ষেপে আশা করি বোঝা গেছে। এখান থেকে এই সবগুলোর মাধ্যমে, টোটাল উপাদানগুলোর মাধ্যমে, এখানে আমরা উপাদান কয়টা দেখছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই যে 12টা উপাদানের মাধ্যমে আমরা টোটাল পৃথিবীকে একটা গ্রাম বানাই ফেলাইছি। গ্রাম, মাথায় রাখতে হবে, সবগুলোকে আমি কি করতেছি? একটা গ্রাম বানাই ফেলাইছি। কারণ একটা গ্রামের মানুষ যেভাবে খুব সহজেই একটা তথ্য জানতে পারে, কারো বিপদে আগাই আসতে পারে, ঠিক পৃথিবীর সব মানুষ আমরা একটা গ্রামের মতো হয়েছি, খুব সহজেই কোনো তথ্য জানতে পারতেছি, কারো বিপদে আগাই আসতে পারতেছি। আর একটা কিন্তু প্রবলেম আছে ভাইয়া, কয়েকদিন আগে সুবার বিপদে আগাই গেছিল কন্টেন্ট ক্রিয়েটররা, তারপরে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের বাস দিয়ে দিয়েছে সুবা, ঠিক আছে? আবার সুবারেও কিন্তু সেই পুরা ল্যাম্প পোস্ট দিয়ে দিয়েছে। যাই হোক, এগুলো অন্য কিন্তু হিসাব। মানে খুবই সহজেই আমরা আগাই আসতে পারি, আবার চাইলে একজনকে কিন্তু, বুঝছো, তার মানে মান ইজ্জত সব প্লাস্টিক করে দিতে পারি। এগুলা কিসের মাধ্যমে? তথ্য প্রযুক্তির মাধ্যমে। এবং এগুলা বিশ্বগ্রামেরই অংশ। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা চলে যাব ভার্চুয়াল রিয়েলিটির কাছে। এই যে ভাইয়া ভার্চুয়াল রিয়েলিটি পরের পার্ট, দেখা যাচ্ছে? সুন্দর করে দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছে আশা করি। তো ঠিক আছে, আমরা কোথায় চলে যাব এখন? ভার্চুয়াল রিয়েলিটির কাছে। আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটি বলতে আমি একটু বইটা ইউজ করব এখন। এখানে বিভিন্ন তথ্য থাকবে, আমরা তথ্যগুলো দিব তোমাদের। ভার্চুয়াল রিয়েলিটি, আচ্ছা দেখো, এই তোমরা কিন্তু খাতা কলম নিয়ে বসতে পারো, খাতা কলম নিয়ে বসতে পারো যাদের খাতা কলম আছে পাশাপাশি, অথবা বিভিন্ন তথ্য স্ক্রিনশট দিয়ে রাখবা, কারণ এগুলো কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে? টাইম ওয়াইজ কিন্তু প্রয়োজন হবে। আচ্ছা, আমি কি বলতেছি দেখো, যে তোমার কাছে ভার্চুয়াল রিয়েলিটি, তার মানে ভার্চুয়াল শব্দের অর্থ কি? এই যে দেখো, ভার্চুয়াল রিয়েলিটি, রিয়েলিটি। আচ্ছা, এখন আমরা যেই পড়াগুলো পড়ছিলাম ভাইয়া এত আগে, সবগুলো কিন্তু আমি এক শ্বাসে বলে দিছি। এখন আমরা একটু জাস্ট শ্বাস নিব, রিল্যাক্সে পড়বো, কারণ এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সুতরাং এই জিনিসগুলোকে কিন্তু আমাদের অবহেলা করলে চলবে না, ইম্পর্টেন্ট, এবং খুবই মনোযোগ সহকারে থাকতে হবে, আমাদের ক্লাসে খুবই মনোযোগ সহকারে থাকতে হবে। আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল মানে হচ্ছে কল্পনা, আমরা বলতে পারি কি কল্পনা। এই যে দেখো, কল্পনা, আর রিয়েলিটি মানে বাস্তবতা, বাস্তবতা, ঠিক আছে? ভার্চুয়াল রিয়েলিটি মানে কি কল্পনায় বাস্তবতা। আবার কেউ শেখ মুজিবের ভাষণ মনে করিস না তোরা, যে তোমরা রিয়েলিটি মেনে নাও নাকি, 12টা বেজে গেছে, যাই 12টা বাজুক না 14টা বাজুক, ওটা নিয়ে আমাদের জানার ব্যাপার না, আমরা আইসিটি পড়বো, ঠিক আছে? এই উল্টা পাল্টা তোরা কি ভাবিস না, মনে থাকে যেন। আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটি মানে কি কল্পনায় বাস্তবতা। আচ্ছা, আমরা কল্পনা দেখবো, ব্যাপারটা একটু ফিল করার চেষ্টা করবা। আমরা কি করব? আমরা কল্পনা করব, বাট সেটা বাস্তব কোনো কিছুকে আমরা কল্পনা করব। এটার মাধ্যমে আমাদের কি কি আছে মূলত, এই জিনিসগুলো থেকে একটু খেয়াল করতে হবে তোর কাছে। আচ্ছা দেখো, কল্পনা বাস্তবতা, এটা তোমার কাছে মনে করো বিভিন্ন, তুমি গাড়ি ড্রাইভ করতেছো, তুমি গাড়ি ড্রাইভিং পারো না। এখন তোমাকে যদি হঠাৎ করে গাড়ির স্টিয়ারিং ধরাই দেওয়া হয়, তাহলে তুমি কি পারবা? কিন্তু তোমাকে যদি
একটা মাধ্যমের মনে করো যে একটা রুমের ভিতর নিয়ে গাড়ির মতো সবকিছু দিয়া, চোখে একটা মানে হেলমেটের মতো দিয়া যদি তোমাকে একটা গেমের কভার করতে বলা হয় যে এই গেমটা তুমি কমপ্লিট করবা, তাহলেই কিন্তু তোমার শেষ। মনে করো তুমি গাড়ি চালাইতেছো চালাইতেছো গাড়ি চালাইতেছো, একটা পর্যায়ে তুমি যাই কি করছো, ওই গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করছো, তার মানে তোমার নিজেকে মনে হইবে যে আসলেই আমি দুর্ঘটনা ঘটাইছি এবং আমি অসুস্থ হয়ে যাচ্ছি, এটা তোমার মনে হইবে। বাট এটা কিন্তু আসলে না, বাস্তবে না। তোমরা যখন স্বপ্ন দেখো, তোমরা যখন স্বপ্ন দেখো মানে কল্পনা করো, তখন এটা কি বাস্তব? এটা কিন্তু আসলে বাস্তব না। তুমি যখন কল্পনা করো, তুমি অনেক সময় হয়তো বা অনেকের এরকম দেখা যায় যে স্বপ্নে তোমাকে একটা লোক মানে তাড়া করতেছে, তুমি দৌড়াইতেছো, স্বপ্নে তুমি দৌড়াইতেছো আর একটা লোক তোমার পিছনে আসতেছে, একটা অনেক ভূত, বড় একটা ভূত তোমার পিছনে আসতেছে আর তুমি দৌড়াইতেছো। কিন্তু এরকম দৌড়ে দৌড়িতে আমরা সামনে আগায় না আগায় না না আগায়, যে একটা সময় টাস করে ঘুমটা ভেঙে যায়, তখন আমরা উঠে দেখি কি একদম শরীর ঘামাই গেছে। কিন্তু আসলে সেটা তো বাস্তব ছিল না, কল্পনা ছিল, কিন্তু বাস্তবের মতো মনে হইছে। কথা ক্লিয়ার? কি ছিল? কল্পনা, সেটা বাস্তবের মতো মনে হয়েছে। এইটাই হচ্ছে, আমরা যদি তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা এরকম কোনো কিছু কিন্তু কল্পনা করতে পারি যেটা আমাদের বাস্তবের মতো মনে হয়। আচ্ছা, এইটার মাধ্যমে আমি এই যে কল্পনার, এটার মাধ্যমে কিন্তু আমি ত্রিমাত্রিক ত্রিমাত্রিক ব্যবস্থার মাধ্যমে এই কল্পনা করা হয়। ঠিক আছে, ত্রিমাত্রিক সিমুলেটেড যেটাকে আমরা বলি মূলত। এরপর এটার মাধ্যমে আমরা কি কি করতে পারি, এটার মাধ্যমে আমি এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমি কি কি করতে পারি ভাইয়া, ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। আমি গাড়ি ড্রাইভিং করতে পারি, আমি কি করতে পারি, গাড়ি ড্রাইভিং কিন্তু চাইলে করতে পারি। এবং আমি চাইলে কিন্তু ওই যে সাঁতার প্র্যাকটিস আছে না, সেটাও কিন্তু আমি চাইলে করতে পারি। হ্যাঁ, সাঁতার প্রশিক্ষণ কিন্তু আমি চাইলে দিতে পারি। এরপর দেখো, আমি মনে করো প্যারাসাইক্লিং করতে পারি। ঠিক আছে, প্যারাসাইক্লিং, মনে করো আমি উপর থেকে, আমার কাছে এমন একটা গেম দেওয়া হইলো যেটা আমি মনে করো আমি বিশেষ করে আমি হচ্ছে উপর থেকে নিচে তাকাইতে পারি না, ভয় লাগে, একটা ভয় কাজ করে। এখন আমাকে যদি বলা হয় যে তুমি প্যারাশুটে উঠবা, তাহলে আমি কি পারবো বলো? তুমি প্যারাশুটে, আমি উপর থেকে নিচে, তুমি মনে করো উপর থেকে নিচেই তাকাইতে পারো না, পাঁচতলায় উঠে তুমি এই এরকমের নিচে দেখতে পারো না, তোমার ভয় লাগে, ভয় কাজ করে। এবং তোমাকে যদি বলা হয় তুমি প্লেন থেকে প্যারাশুট নিয়ে তুমি পড়বা, এটা কি পসিবল বলো? প্রথম দিনে যদি তোমাকে এভাবে বলা হয়, তোমাকে প্লেনে উঠেই ফেলাই দেবে। তুমি তো মানে অর্ধেক রাস্তায় আসি তো তোমার মানে একদম ওইখান থেকে আজরাইল এসে কইবে যে তোরা নিচে যাওয়ার দরকার নেই, আমার জানটা দিয়ে দে, আমি লইয়ে তাড়াতাড়ি চলে যাই। এরকমের কথা হবে না বলো? তাহলে তোমাকে যদি বারবার প্র্যাকটিস করানো হয় একটা রুমের ভিতরে রাইখা, বারবার প্র্যাকটিস করানো হয় যে তুমি বারবার দেখতে পাইতেছো যে তুমি উপর থেকে নিচে পড়তেছো, উপর থেকে নিচে পড়তেছো, তুমি বারবার দেখতে পাইতেছো, তাহলে একটা পর্যায়ে তোমার কি হবে, এই ভয়টা থাকবে না। একটা পর্যায়ে কিন্তু তোমার এই ভয়টা থাকবে না। তার মানে আমি কিন্তু কি প্যারাশুট নিয়ে কি করতে পারি, উপর থেকে কিন্তু চাইলে নিচে পড়তে পারি। এগুলো মনে রাখতে হবে, প্যারাশুট নিয়ে কিন্তু উপর থেকে নিচে পড়তে পারি। এরপর দেখো, যারা চিকিৎসার জন্য, দেখো চিকিৎসার জন্য তুমি যদি একটু কাজ খেয়াল করো, মনে করো বিভিন্ন সময় দেখা যায় যারা ডাক্তারি যখন ট্রেনিং দেয়, যারা ডাক্তারি ট্রেনিং দেয় তখন কাটা চিরা দেখতে ভয় পায়, অথবা কাটাছিড়ে দেখতে যদি ভয় পায়, তাহলে এগুলারে আমরা যদি একটা গেমের মাধ্যমে যদি তাকে বারবার যদি এই জিনিসটা করাই, একটা সময় কিন্তু ভয় কাটে যায়। যে বিভিন্ন নার্স আছে না, আমার কিন্তু অনেক স্টুডেন্ট নার্স আছে, তারা কিন্তু এই যে কিভাবে বাচ্চা মানে প্রসব করতে হয়, বাচ্চা এই করতে ডেলিভারি করতে হয়, এটাকে যদি প্রথম দিনই যদি নিয়ে একটা বাচ্চার মানে একটা গর্ভবতী মহিলাকে বলা হয় তুমি এটা তুমি বাচ্চাটা তুমি বের করো, তাহলে তুমি কি মানে এটা তো খুবই একটা রিস্কের ব্যাপার হয়ে যাবে। সে কোন জায়গায় ধরে টান দেবে, গেডি হিরের সামনেই পড়বে আর বাচ্চার সমস্যা হয়ে যাবে নাকি। এখন তাকে যদি তুমি এভাবে দেখাও যে তুমি একটা প্লাস্টিকের মাধ্যমে একটা মানুষ বানাইয়ে কিভাবে বাচ্চাটাকে বের করা যাবে, এই ভিতর যদি তাকে বারবার ট্রেনিং করানো হয়, তাহলে কিন্তু আসলে এই ব্যাপারটা কি হয়, তার ভয়টা কাইটে যায়, তার ভয়টা কি হয়, কাইটে যায়। বাট এটা কিন্তু কি কল্পনার মাধ্যমে তাকে দেখানো হবে, কিন্তু সেটা কি বাস্তবের মতো রূপ নেবে। কল্পনার মাধ্যমে তাকে দেখানো হবে, বাট সেটা কি বাস্তবের মতো রূপ নেবে। আশা করি এতটুকু বোঝা গেছে তোমাদের, নাকি? আশা করি এতটুকু বোঝা গেছে। আচ্ছা, আচ্ছা, এখানে কে, তোমার আম্মু আমাদের ক্লাস দেখতেছে না? হ্যাঁ, ধন্যবাদ। তোমার আম্মুকেও আমার সালাম জানাইও। আহ, অবশ্যই ধন্যবাদ আন্টিকে। আচ্ছা, এখন আমরা কিন্তু
তাহলে পরবর্তীতে আমরা কি করতে পারতেছি, এই যে চিকিৎসা সেবাগুলো বা আমরা এগুলো কিন্তু করতে পারতেছি। তার মানে এখানে আমরা কি কি ইউজ করতেছি, আমরা কিন্তু ত্রিমাত্রিক ব্যবস্থাটা ইউজ করতেছি। সকলে কিন্তু দয়া করে মনে রাখবা প্লিজ, ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখতেই হবে তোমাকে, এবং খুব সুন্দর করে এই যে ভার্চুয়াল রিয়েলিটির যে জিনিসটা আছে খুব সুন্দর করে টপিকটা পড়তে হবে। সো প্লিজ মাথায় রাখতে হবে, সবাইকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন এই জিনিসগুলো খেয়াল করতে হবে। তার মানে আমরা বাস্তবতার মাধ্যমে কি করতে, এগুলো কি ত্রিমাত্রিক ব্যবস্থা, ত্রিমাত্রিক ব্যবস্থা, থার্ড ডাইমেনশন মনে রাখতে হবে। আমরা এগুলোর মাধ্যমে কি করতে পারি, গাড়ি ড্রাইভিং করতে পারি, আবার সাঁতার প্রশিক্ষণ দিতে পারি নাকি, প্যারাসাইকেলিং করতে পারি আমরা, বিভিন্ন চিকিৎসা সেবায় কিন্তু এগুলো উপকার আছে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, সকলে মনে রাখবা কিন্তু। আচ্ছা, এই গেল তোমার কাছে হিসাবটা, ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে কিন্তু হিসাবটা গেল তোমার কাছে। আচ্ছা, তাহলে এরপরে কি থাকবে দেখো, এরপরে কি থাকবে এগুলোর মাধ্যমে একটু খেয়াল করতে হবে। একটু দেখো, এখন আমরা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই টপিকটায় যাব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি থাকবে আমি টপিকটা এখানে লিখে দিচ্ছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি, কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা খেয়াল করতে হবে সবাইকে, কৃত্রিম বুদ্ধিমত্তা। তো দেখো, এখন আমি যদি একটু খেয়াল করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল মানে কি, কৃত্রিম। আর্টিফিশিয়াল শব্দের অর্থ আমরা কি বুঝতে পারতেছি, কৃত্রিম বুঝতে পারতেছি নাকি। আর ইন্টেলিজেন্স মানে কি, বুদ্ধিমত্তা। আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, আর ইন্টেলিজেন্স মানে কি, বুদ্ধিমত্তা। খুবই ইম্পর্টেন্ট কিন্তু ভাইয়া, মনে রাখতে হবে, সবাইকে খেয়াল করতে হবে। আচ্ছা, এখন এখানে দেখো, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা যে রোবটগুলো তৈরি করতেছি, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তোমার কাছে কাজ করতেছে কি, রোবোটিক্স কিন্তু কাজ করতেছে, রোবোটিক্স মনে রাখতে হবে, রোবোটিক্স। এই আমার মোবাইলটা একটু দেখতে পারো, আমার মোবাইলটা বন্ধ হয়ে যাবে, লাইটটা দেখবো। আচ্ছা দেখো, কি করতেছে, রোবোটিক্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেন কি, রোবোটিক্স। দুইটা জিনিস খেয়াল করতে হবে, রোবট, রোবট আর একটা কিন্তু রোবোটিক্স, কথাটা কিন্তু ভিন্ন, ঠিক আছে? রোবট আর একটা কি, রোবোটিক্স। রোবোটিক্স, রোবোটিক্স হচ্ছে যেই জায়গায় রোবটকে নিয়ে গবেষণা করা হবে, মানে রোবট তৈরি করা হবে। মাথায় রাখতে হবে, রোবটের বিভিন্ন নকশা নিয়ে কাজ করতে হবে, রোবটের বিভিন্ন নকশা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা মামা, আমি কুলসুম, আমিও দেখতেছি, অবশ্যই তুমি দেখবা কুলসুম, অবশ্যই দেখবা, আশা করি তোমার উপকার হবে। তুমি জাস্ট যুক্ত থাকো আমাদের সাথে, হ্যাঁ, অবশ্যই উপকার হবে। এবং ইনশাল্লাহ আইসিটি বাঁচবে না, অন্য কোনো কিছু বাঁচতে পারে, ওইটার ব্যাপার আলাদা নাকি, অন্য কিছু বাঁচতে পারে, বাট আইসিটি বাঁচবে না। তুমি কিন্তু যুক্ত থাকবে, সম্পূর্ণ ক্লাসটা করবা আশা করি। যে চার্জের ব্যবস্থা করো। তোমরা কিন্তু অনেকেই যুক্ত আছো আমাদের সাথে, তো খুবই ভালো কিন্তু। তো আমি কি বলতেছি খেয়াল করো একটু, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কে কাজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তোমার কাছে মানে এটা আমাদের কিসের মাধ্যমে কাজ করে, রোবোটিক্সের মাধ্যমে কাজ করে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি, কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা একটা মেশিনের ভিতরে আমাদের বুদ্ধি ঢুকাই দেব, এটার মেইন পার্টটা কি, মেশিনের ভিতরে আমরা কি করব, বুদ্ধি ঢুকাই দেব। আমি যদি দেখি, দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে রোবট আমরা তৈরি করি, রোবট, হ্যাঁ, রোবট যে আমরা তৈরি করি, আচ্ছা এই রোবটটা কি চিন্তা করতে পারে, একটু খেয়াল করো তো, রোবটটা কিন্তু চিন্তা করতে পারে না। বিজ্ঞানীরা চিন্তা করলো, দেখো আমি যেটা বলি, রোবটকে আমরা বেশিরভাগ কোন জায়গায় ইউজ করি, রোবটকে আমরা কোথায় কোথায় ব্যবহার করি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট। কথাগুলো কিন্তু নোট আকারে লিখে রাখো, এরপরে কিন্তু পরীক্ষার হলে কিন্তু আসবে। আমি যতটা খেয়াল করতে হবে, এগুলো যদি পরীক্ষার হলে আসে তারপর যদি না পারো তাহলে কিন্তু পিটামু, সব কটার কিন্তু আমি পিটামু, কথা বুঝছিস? খেয়াল করিস, রোবট দিয়ে আমরা কি কাজ করি মূলত, আমরা মূলত খনিতে, খনি, হ্যাঁ, খনিতে কিন্তু মনে করো কোনো বিপজ্জনক কোনো কাজ করাই, বিপজ্জনক, বিপজ্জনক। তোর কাছে উদ্দীপক যদি থাকে, উদ্দীপক, এগুলো কি উদ্দীপক,
একটা উদ্দীপক আছে, মনে করো যে মানুষের পক্ষে সম্ভব না, একটা উদ্দীপক যদি তোরে এভাবে আমি সাজাই দেই, যেরকমের একটা বাসায় আগুন লাগছে, ধানমন্ডি 32। আমি উল্টা পাল্টা কথা, আবার তোরা ভাবিস না যে আমি এবারে মনে হয় বিএনপি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক না। মনে করো এই ধানমন্ডি 32-এ কালকে আগুন লাগাইছো, আর আগুন লাগানোর পরে হঠাৎ করে মধ্যে একটা বাচ্চা শিশু, একটা বড় একটা ঘর, আগুন লাগছে, মধ্যে একটা বাচ্চা শিশু। এখন তুই কি যাই বাচ্চা শিশুটাকে কি উদ্ধার করতে পারবি? তুই কিন্তু উদ্ধার করতে পারবি না, তুই গেলে তো তুই নিজেই কয়লা হয়ে যাবি। এখানে কি একটা রোবটকে পাঠাই দে, যদি রোবটকে পাঠাই দাও, সে কি করবে? অনায়াসে কিন্তু আগুনের ভিতর থেকে যাই বাচ্চা শিশুটাকে উদ্ধার করে নিয়ে আসতে পারবে। রোবটের তো আর কোনো সমস্যা নাই। বা খুবই মূল্যবান একটা জিনিস আগুনে পুড়ে যাচ্ছে, একটা রোবট কিন্তু যাইতে পারবে। কোনো বিপজ্জনক কোনো জায়গায় কোনো রোবট যেতে পারবে, বিপজ্জনক জায়গায়। খনির ভিতরে যদি তোকে নিয়ে যাওয়া হয়, তাহলে তোর কি অনেক অসুবিধার মধ্যে আছে, অনেক মানে প্রাকৃতিক দুর্যোগের অনেক সম্ভাবনা আছে। সেখানে আমরা কি করি? রোবটকে দিয়ে কাজ করাই। এখন দেখো, মনে করো রোবটকে আমি একটা কাজ করাইলাম, রোবট কি করতেছে? রোবট এই একটা রাস্তা, বুঝো, এই একটা রাস্তা, এই রাস্তায় এই জায়গা থেকে রোবটকে একটা মাল আবার এখানে নিয়ে আসতে হবে। কথাগুলো মনে রাখিস, কি বলছি? এই হচ্ছে রোবট, এখান থেকে এই একটা জায়গায় একটা মাল আছে, এটা একটা রাস্তা, সিম্পলি একটা রাস্তা। এখন যদি তোর কাছে সারা কি বলতেছে? সারা ইসলাম স্যার, অনেক ভালোভাবে বুঝতেছি। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা দেখো, হ্যাঁ ধন্যবাদ সারা। তোমার যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কিন্তু তুমি জানাবা, ঠিক আছে? কোনো জায়গা থেকে বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবো, আমি আবার রিপিট করবো। সো প্লিজ তোমরা পরীক্ষার জন্য কিন্তু ক্লাসগুলো করো নিয়মিত, আমি কিন্তু লাইভ ক্লাস করবো। সো প্লিজ 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 দয়া করে ক্লাসগুলো করো। ইনশাল্লাহ আইসিটি একদম শেষ হয়ে যাবে আশা করি। শুধু জাস্ট একটু আমার উপর ভরসা রাখো, মেহেদী স্যারের উপরে ভরসা রাখো, তোমরা কিন্তু কি মানে পথ হারাবা না আশা করি। আচ্ছা আমি কি বলতেছি, কোন জায়গায় আছি? রোবোটিক্স। আমি এই জায়গা থেকে একটা রাস্তা, এটা কি তোমার কাছে একটা রাস্তা। এখন এই রোবটকে আমি কমান্ড করলাম যে এইখান থেকে একটা বড় একটা বস্তা আছে, একটা মাল আছে, যে কোনো একটা মাল, সেটাকে নিয়ে এই হচ্ছে অফিস কক্ষ, এই অফিস কক্ষে তুমি নিয়ে আসবা। এখন রোবট কি করবে? রোবট এখান থেকে সোজা যাবে, রোবট এখান থেকে কি করবে? সোজা যাবে। কাটে দাও ফোনগুলো। আচ্ছা রোবট এখান থেকে কি করবে? সোজা যাবে, সোজা যাইয়া এই মালটা নিয়ে আসবে। দেখো তুমি, বাংলাদেশে যদি এই রোবটটা হইতো, তাহলে বাংলাদেশের যে রাস্তা, এই যে বিভিন্ন জায়গার যে মিরপুরের যে বিভিন্ন রাস্তা আছে, এখানে যাই দেখবা রোবট সুন্দর মতো হাঁটতেছে ভাইয়া, আর মাঝখানে একটা গর্ত। বাংলাদেশের যে রাস্তাগুলো না, এটা মনে হচ্ছে যে ডাইনোসর হাইটে গেছে এই রাস্তার উপর দিয়া। যাই হোক, আমি এবার কথা বলবো না, উল্টা পাল্টা কথা আমি বলবো না। এখন দেখো এখানে কি আছে, মনে করো এখানে একটা গর্ত আছে, ঠিক আছে? এখন এই রোবট তো বোঝে না নাকি, ও তো কি ক্যামেরার মাধ্যমে দেখবে, ও তো সোজা দেখবে, ওর ওর লক্ষ্য হচ্ছে এই এই মালটা, ওর লক্ষ্য কি এই জিনিসটা। ও এখান থেকে সোজা যাইয়া এই জিনিসটার কাছে যাইবে, কিন্তু সামনে যে এই একটা গর্ত, এটা কিন্তু খেয়াল করবে না। সুতরাং এখানে কিন্তু সে পড়ে যাবে। এখানে যদি সে পড়ে যায়, তাহলে আমার কতগুলা টাকা, একটা রোবট বানাইতে প্রজেক্টটা একদমই শেষ, অনেকগুলা টাকা নষ্ট হবে। এই কারণে এই রোবটের মাথায় যদি ন্যূনতম একটু বুদ্ধি যদি দেওয়া যাইতো, ন্যূনতম বুদ্ধি যদি দেওয়া যায় যে তুই ভাই যদি সোজা যাও, যদি মাঝখানে কোনো তোর চলার জন্য যদি সঠিক রাস্তা না থাকে, তাহলে তুই থাইমে থাক, এখানে তুই কি করবি? থাইমে থাক, অথবা তুই এখান থেকে ঘুরে যা, তুই এখান থেকে কি করবি? ঘুরে যা, ঠিক আছে? এখান থেকে মাঝখানে যে গর্ত আছে, তুই গর্তের ভিতর পড়বি না, তুই কি করবি? ঘুরে যাবি। কথা ক্লিয়ার? আচ্ছা, এই বুদ্ধিটা তার মাথায় ঢুকাই দিতে হবে। এটা বিজ্ঞানীরা চিন্তা করলো, তারা চিন্তা করছে, বিজ্ঞানীরা এটা চিন্তা করলো যে আমরা এটাকে কি করব, এটাকে আমরা একটু ঘুরাইয়ে নেব। তো এই কাজটা মূলত কে করবে? এই কাজটা করবে রোবোটিক্স। কি করবে? রোবোটিক্স। তো রোবোটিক্স কারা? যেখানে রোবটের নকশা করা হবে, রোবট এর কি করবে? নকশা করা হবে। মনে রাখিস, ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, রোবোটিক্স কারা? যেখানে রোবটের নকশা করা হবে। মনে থাকে যেন, সকলের জন্য মনে থাকে। আচ্ছা নুসাইব আপনি বলছো স্যার কি বলবেন, কি বলেন? মারবেন, ভালো কথা, লাইভে বলার কি আছে? আচ্ছা না বাবা, মারো না। আচ্ছা ঠিক আছে, তোমরা কিন্তু 8টার সময় উপস্থিত থাকবা, সকলে 8টার সময় উপস্থিত থাকবা, মনে থাকে যেন।
প্রতিদিন কিন্তু রাত্র 8টায় লাইভ করব, এবং কালকে সকালে যদি সময় থাকে, হয়তো সময় থাকবে না কারণ কম্পিউটার পরীক্ষা আছে, অনেকটাই ব্যস্ততার মধ্যে আছি, সকালে কিন্তু আমি লাইভে আসতে পারবো না। আমি রাত্রে কালকে 8টায় 100% লাইভে থাকবো, কারণ তোমাদের পরীক্ষা ভাইয়া, আর আমার অবশ্যই তোমাদেরকে একটু সাপোর্ট দিতে হবে এই সময়। আমি কি বলতেছি, রোবট কাজ করবে, আর এই রোবোটিক্স কি করবে, রোবটের নকশা তৈরি করবে। আর এইগুলা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ, তার মানে কৃত্রিমভাবে রোবটের মাথায় বুদ্ধি ঢুকাই দিতে হবে, কৃত্রিমভাবে রোবটের মাথায় বুদ্ধি ঢুকাই দিতে হবে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ। তো আশা করি সকলে বোঝা গেছে, এতটুকুতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আচ্ছা, ও আমরা কিন্তু পাশাপাশি কিন্তু রোবোটিক্স নিয়েও কিন্তু আলোচনা আমাদের অনেক হয়ে গেছে, আশা করি রোবোটিক্স নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়ে গেছে। এখন দেখো, এই যে রোবোটিক্স এর হিসাবটা কিন্তু আমার কাছে গেল। রোবোটিক্স কি কাজ করবে, রোবটের নকশা তৈরি করবে, একটা রোবট ছোট বা বড় হবে। আমি রোবোটিক্স নিয়ে আর একটু কথা বলবো ভাইয়া, সাথেই থাকবা। রোবোটিক্স নিয়ে দেখো, রোবোটিক্স, আমি রোবোটিক্সকে কি কইছি, রোবটের নকশা তৈরি করবে, নকশা। আচ্ছা, একটা রোবট ছোট হবে না বড় হবে, এইগুলোর জন্য খেয়াল করতে হবে, ছোট না বড়, কি করতে হবে এটার জন্য। আচ্ছা, তুমি একটু চিন্তা করো, রোবটের, আমি বলছি যে মানুষ দিয়া যেই জায়গাটায় কাজ হয় না সেটাকে দিয়া আমরা রোবট দিয়ে করাই। এখন মনে করো, তুমি যদি রোবট দিয়ে, মনে করো তুমি একটা অপারেশন করাবা, রোবট দিয়ে তুমি কি করাবা ভাইয়া, অপারেশন করাবা। যদি তুমি রোবট দিয়ে অপারেশন করাও, তাহলে একটা রোবটের যে সাইজ হবে, তাহলে একটা রোবটের মানুষের মতো সাইজ হবে, ঠিক আছে, আনাফ, ঠিক আছে। কিন্তু তুমি একটা রোবটকে দিয়ে খনি থেকে অনেক বড় মাল উত্তোলন করবা, খনি থেকে তুমি কয়লা উত্তোলন করবা রোবট দিয়া, কথাগুলো বুঝো ঠিক ঠিক মতো। তুমি রোবট দিয়ে কি করবা, খনি থেকে মালামাল উত্তোলন করবা, তাহলে ওই রোবটকে যদি তুমি এতটুকু সাইজে করো, একটা ছোট্ট একটা রোবট একটা গৃহস্থলীর সম্পূর্ণ কাজ কিন্তু করতে পারে, ছোট্ট একটা রোবট গৃহস্থলীর কাজ কাজ করার জন্য। কিন্তু ওই রোবটকে যদি পাঠানো হয় খনি থেকে মালামাল তোলার জন্য, তাহলে সে কি পারবে বলো। একটা রোবটের মনে করো ওজন আছে 50 কেজি, সে যদি 200 কেজির মাল লয়, তাহলে ওই রোবটই তো ওই মালের মধ্যে অটোমেটিকলি মিশে যাবে, ঠিক আছে। সেটা কি হবে বলো, সেটা কিন্তু হবে না। তাহলে একটা রোবটকে দিয়ে কি কাজ করানো হবে, আমি আবার বলতেছি, একটা রোবটকে দিয়ে কি কাজ করানো হবে, ওই অনুযায়ী রোবটকে সাজানো হবে, ওই অনুযায়ী রোবটের স্ট্রাকচার গঠন করা হবে। কথা ক্লিয়ার। এই কাজটা কোন সংস্থা করবে, সেটা হচ্ছে রোবোটিক্স। সেটা কি, রোবোটিক্স, মনে থাকে যেন। আচ্ছা, এটাই হচ্ছে কি রোবোটিক্স, হচ্ছে কি রোবটের নকশা প্রণয়ন করবে, রোবটের নকশা প্রণয়ন করবে, এটা খেয়াল করতে হবে, সবাইকে খেয়াল করতে হবে, বোঝা গেছে। এটা কিন্তু সবাইকে খেয়াল করতে হবে। এই গেল রোবোটিক্স এর হিসাব। এখন আমরা কিন্তু শেষ টপিক, ক্রায়ো সার্জারি, এবং খুব খুব ইম্পর্টেন্ট ক্রায়ো সার্জারি। আমরা যারা পড়ছি 3 স্টার দিয়ে দিলাম, তোরা 100% শিওর থাক, ক্রায়ো সার্জারি থেকে 1 মার্ক আসলেও আসবে, ক্রায়ো সার্জারি থেকে 1 মার্ক আসবে, 100% তোরা শিওর থাক। যদি না আসে তাইলেও 1 আসবে, আর যদি আসে তাহলে তো গ এর কোশ্চেনও এসে যাইতে পারে, এখান থেকে গহার কোশ্চেনও এসে যাইতে পারে। 100% আমি বইলা দিলাম, 180% বললাম, যা আর কি কইতাম, যে 180% বললাম, তোরা 1 মার্ক পাবি, এবং এই 1 মার্ক ফাইনাল পরীক্ষায় পাবি, ফাইনাল ফাইনাল পরীক্ষায়ও তোরা পাবি। তোরা মনে রাখিস আমার কথা, বুঝতে পারছিস। এরপরে কিন্তু মনে রাখিস, আমি যেন সুন্দর করে যেন রোবোটিক্স দিয়ে, মানে ক্রায়ো সার্জারি দিয়ে তোদের অ্যান্সার করতে দেখতে পারি, বুঝছো। এখানে কিভাবে গয়ের কোশ্চেন কিভাবে লিখতে হয়, গহার কোশ্চেন কিভাবে লিখতে হয়, এই জিনিসগুলো তোরা দেখবি আজকে। আচ্ছা, আমি কি বলতেছি শোনো, রোবোটিক্স, সরি সরি, ক্রায়ো সার্জারি, ক্রায়ো সার্জারি দিয়ে আমরা কি কাজটা করতে পারি, ক্রায়ো সার্জারি। আচ্ছা, আমি কি বলছি, ক্রায়ো সার্জারি কথা হচ্ছে যে অত্যন্ত মানে তোমার কাছে এটা হচ্ছে নিম্ন তাপমাত্রা ব্যবহার করে,
নিম্ন তাপমাত্রা ব্যবহার করে কোনো অস্ত্রোপচার করা, মানে কোনো রোগের চিকিৎসা করা, ঠিক আছে, অত্যন্ত নিম্ন তাপমাত্রা ইউজ করে কোনো কি করা, চিকিৎসা করা। আমি যদি একটু যদি এটা এখান থেকে টপিক নিয়ে যদি দেখি যে ক্রায়ো সার্জারি কি আছে, এখানে হচ্ছে গিয়া শীতল তাপমাত্রা প্রয়োগ করব। আমরা কি করব, শীতল তাপমাত্রা প্রয়োগ করব। এই কথাগুলো কিন্তু মনে রাখবি, ঠিক আছে, শীতল তাপমাত্রা প্রয়োগ করব। শীতল তাপমাত্রা প্রয়োগ করে আমি কি করব, চিকিৎসা করব, চিকিৎসা করব। এবং এই চিকিৎসাটা কিভাবে হবে, কাটা ছেঁড়া বিহীন, কাটা ছেঁড়া বিহীন চিকিৎসা। এই যে তোরা যারা মেয়েরা আসিস না, মেয়েরা কিন্তু কাটা ছেঁড়া ভয় পাও। এখানে মনে করো টিউমার হয়েছে, যারা আমাদের অফলাইন ব্যাচে আছে তারা আমারে বলে যে স্যার আপনার টিউমার কি হাতি হয়। যাই হোক, উদাহরণের জন্য বলতেছি, মনে করো আমার এখানে টিউমার হয়েছে, এই জায়গাটা একটা কি হয়েছে, টিউমার হয়েছে, মানে টিউমারটা আমার কাটতে, মানে আমার অপারেশন করতে হবে। এখন আমি তো মনে করো এই যে মানে একদম উড়াং তারাং মানুষ, কি করি, মানে একদম সময় নেই, আমার হাতে কোনো সময় নেই। এখন আমি গিয়ে ডাক্তারকে বললাম যে ডাক্তার বাবু আমার এই টিউমার তুমি কি করো, অপারেশন করে দাও, কিন্তু আমার কাছে সময় নেই। আমি তুমি চিত্তারাই আমার বই শুয়ে থাকতে বলবা, 3-4 দিন শুয়ে থাকতে বলবা, আমি পারবো না, আমার কাছে তো সময় নাই, তুমি চিকিৎসা করে দাও এখন এটারে। ডাক্তারে তো মহাবিপদ, কিভাবে চিকিৎসা করবে ভাই, যদি এটাকে যদি কাটতে হয় সেলাই শুকাইতেও তো সময় লাগবে নাকি। এখন সে এই কারণে এই যে ক্রায়ো সার্জারি আছে না, আমরা তো আইসিটি টিচার, আইসিটির স্টুডেন্ট, তাই আমরা কি এই যে ক্রায়ো সার্জারি পদ্ধতি ইউজ করব। এখানে কি করব, আমি অত্যন্ত শীতল তাপমাত্রা প্রয়োগ করে, অত্যন্ত শীতল তাপমাত্রা প্রয়োগ করে এই জায়গাটাকে একটা বড় পিণ্ড তৈরি করা হয়। আমি কি বলতেছি খুবই মনোযোগ সহকারে শুনবা। এখানে যদি রোগাক্রান্ত টিস্যু থাকে, রোগাক্রান্ত টিস্যুই মানে টিউমার, টিউমার কি রোগাক্রান্ত টিস্যু, রোগাক্রান্ত টিস্যু যদি এখানে থাকে, আমি অত্যন্ত শীতল তাপমাত্রা প্রয়োগ করব। এখানে যদি শীতল তাপমাত্রা আমি প্রয়োগ করি তাহলে কিছুক্ষণের জন্য এই জায়গাটা একটা বরফের পিণ্ডের মতো হয়ে যাবে। এখন তুমি দেখো যারা রোগাক্রান্ত টিস্যু, রোগাক্রান্ত টিস্যু এদের ভিতরে কি থাকে, ব্যাকটেরিয়া ভাইরাস থাকে, ব্যাকটেরিয়া অথবা কি থাকে, ভাইরাস থাকে নাকি। এই যে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো কোনো সময় কি শুনছো যে বরফের ভিতরে এরা বাসে, বরফ, হ্যাঁ, বরফের ভিতরে কিন্তু এরা বাসে না, ঠিক আছে, বরফ, যদি বরফের ভিতরে কিন্তু তারা তাদের বংশ বিস্তার করতে পারে না, তারা ম্যাক্সিমামই মারা যাবে। এবং যদি বরফের ভিতরে বাঁচতো তাইলে কিন্তু তোরা ফ্রিজে, ঠিক আছে, ফ্রিজে কিন্তু মাছ মাংস রাখতে পারতি না, মাছ মাংস এগুলো কিন্তু, আর তোদের আইসক্রিম খাও না, আইসক্রিম এগুলো কিন্তু ফ্রিজে রাখতে পারতি না। তো দেখিস কি বলছি আমি, যে বরফ আমরা কি করি, এই ব্যাকটেরিয়া বা ভাইরাস এই বরফ বা -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারা অনেকটাই জমে যায়, তারা বৃদ্ধি হইতে পারে না, বা তারা ম্যাক্সিমামই মারা যায়, এটা বলা যায়। এটা কোথায় কোথায় মারা যাবে, এই ব্যাকটেরিয়া ভাইরাস 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, -ডিগ্রি আমি বলবো মানে 0-র থেকে কম, 0-র থেকে কম এই জায়গাটায় কি করতে পারবে না, ব্যাকটেরিয়া বা ভাইরাস তারা টিকতে পারবে না। এখন আমি ক্রায়ো সার্জারি, যেহেতু এখানে টিউমার বা রোগাক্রান্ত টিস্যু, তাহলে অবশ্যই ব্যাকটেরিয়া অথবা ভাইরাস আছে নাকি, কি আছে, ব্যাকটেরিয়া অথবা ভাইরাস আছে। এখানে আমরা যদি ক্রায়োপ্রেট দিয়া আমি যদি এখানে যদি ইউজ করে এই জায়গাটাকে যদি অত্যন্ত শীতল করে একটা বরফ পিণ্ডের মতো বানাই ফেলাই, তারপরে এটাকে আমি কি করবো, আবার একটা গ্যাস দিয়ে এর তাপমাত্রা বাড়াবো, এরপরে যে টিস্যুগুলো রোগাক্রান্ত হয়েছে ওই টিস্যুগুলোকে আমি বাইরে বের করে আনবো, ঠিক আছে, সিরিজ দিয়া বা বিভিন্ন উপায়ে আমরা অল্প একটু কাইটা বাইরে বের করে নিয়ে আসবো। তাহলে এখানে কিন্তু টিউমারটা কিন্তু আসলে আমার অপারেশন হয়ে গেল। এবং কি হয়েছে, এই কোষটা কি করলাম আমার বাইরে বের হয়ে এসেছে, আর এই পুরো জায়গাটাকে আমরা কি করা লাগে না, কাটা ছেঁড়া করার প্রয়োজন হয় না, জাস্ট আমি একটু ইনজেকশনের মতো একটু ছিদ্র হবে, এতে তেমন একটা সমস্যা হবে না, এবং দু এক দিনের মধ্যে পুরা সুস্থ। কথা বোঝা গেছে। এই যে খুবই স্বল্প সময়ের জন্য এই ক্রায়ো সার্জারিটা করা হয়, কিন্তু এখানে অসুবিধা আছে কিন্তু ভাইয়া, আবার বুঝিস না, এখানে কিন্তু অসুবিধা আছে। অসুবিধাটা আমি বলি, এই ক্রায়ো সার্জারির মাধ্যমে 100% রোগ কিন্তু নিরাময় হবে না, নিরাময় হবে না, 100% কিন্তু রোগ নিরাময় হবে না ক্রায়ো সার্জারির মাধ্যমে। তুমি যখন এই ক্রায়ো সার্জারি ইউজ করবা তখন কিন্তু দেখবা যে এখানে কিছু পরিমাণ জীবাণু থাইকে যাবে, কিছু জীবাণু কি করবে, থাইকে যাবে,
ওই জীবাণুগুলোকে তোমার মানে পরবর্তীতে সে হচ্ছে আবার কি করতে পারে, এখানে আঘাত হানতে পারে এবং আবার এখানে কোনো টিস্যুকে সে আক্রান্ত করতে পারে। বোঝা গেছে? আমি এই চিকিৎসাকে 100% মানে সঠিক চিকিৎসা বলবো না, এর সাময়িকের জন্য, এবং এই রোগ আবার পরে হইতে পারে, কারণ সব টিস্যু বা সব ভাইরাসকে বাইরে বের করা কষ্টসাধ্য। ঠিক আছে, মনে রাখতে হবে এগুলা কি কেরায় সার্জারি। এখন তোমার কাছে এই কেরায় সার্জারির জন্য আমরা কিন্তু মূলত প্রধান কি কি ইউজ করি, প্রধান খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট। কেরায় সার্জারির প্রধান উপাদান কি? নাইট্রোজেন। কেরায় সার্জারির প্রধান উপাদান কি? নাইট্রোজেন। আর যদি তোদের যদি গহা বা মানে গ অথবা ঘর কোশ্চেন যদি আসে, তাহলে কিন্তু তোরা সর্বপ্রথমই লিখবি, বা এটা কিন্তু এই একটা লাইন কিন্তু আমি বলে দিলাম যে কেরায় সার্জারিতে প্রধানত নাইট্রোজেন গ্যাস ইউজ করা হয়। দেখছো, একটা লাইন কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে, ভুল নাই, সঠিক। প্রধানত এখানে কি নাইট্রোজেন গ্যাস ইউজ করা হয়। আচ্ছা, একজনে কিন্তু সালাম জানাইছে, এটা হচ্ছে আসসালামু আলাইকুম স্যার, আরমান হোসেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুমি সাথেই থাকো আমাদের, আশা করি উপকার হবে। আচ্ছা, আমি কি বলতেছি যে এই জায়গায় কি থাকবে তোমার কাছে? নাইট্রোজেন। কেরায় সার্জারির প্রধান উপাদান কি? নাইট্রোজেন, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এরপর আছে কি, আর এখান থেকে কিন্তু তরল নাইট্রোজেন দিয়া -196 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা করতে পারি। 196 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু করতে পারি। এই বইয়ের ভিতর কিন্তু এরকমের তথ্য দেওয়া আছে, এটা কিন্তু খেয়াল করতে হবে। দেখো, এগুলা মূলত উদাহরণগুলো কিভাবে আসে পরীক্ষায়, আমি বলি যে এমন একটা চিকিৎসা পদ্ধতি আছে, আমি কিছু উদ্দীপকের ব্যাপারে একটু আলোচনা করি। উদ্দীপকগুলো তোমাদের কিভাবে সাজানো থাকতে পারে এই কেরায় সার্জারি দিয়া। যদি উদ্দীপক আসে, অথবা যদি তোমার কাছে বিভিন্ন আছে না এমসিকিউ, উদ্দীপক দিয়ে বিভিন্ন এমসিকিউ উল্লেখ থাকে, ওইগুলো আমরা কিভাবে করতে পারি। তো দেখো, আমি কি বলতেছি, এমন একটা পদ্ধতি থাকে উদ্দীপক, উদ্দীপকের লিঙ্ক। সো প্লিজ প্লিজ খুবই মনোযোগ দিতে হবে। উদ্দীপকের ধরন এখানে ফার্স্ট অফ অল মনে করো তোমার কাছে একজন রোগী আছে, ঠিক আছে, রোগী আছে, তার খুব অল্প সময়ের ভিতরে রোগী কি করবে, অল্প সময়ের ভিতরে একটা অপারেশন করতে হবে, অল্প সময়ের ভিতরে অপারেশন, এরকমের একটা লিঙ্ক, এরকম মানে আমার মতো অল্প সময়ের জন্য কি অপারেশন করে দাও, ডাক্তারকে ফোর্স করবা। আর ডাক্তার যদি আমার স্টুডেন্ট হয় না, তাহলে তো বোঝর ঘেড়ি ধরে কইতাম তুই আমার তাড়াতাড়ি অপারেশন করে দে, আমার কাজ আছে। ঠিক আছে, আচ্ছা দেখো, এবার দেখো অল্প সময়ের মধ্যে অপারেশন। 2 নম্বরে একটা লিঙ্ক দেওয়া আছে যে এমন একটা পদ্ধতিতে, একটা চিকিৎসা পদ্ধতি আছে, খুবই শীতল তাপমাত্রা ব্যবহার করে চিকিৎসা পদ্ধতি। কি ভাইয়া? শীতল তাপমাত্রা ইউজ করব, শীতল তাপমাত্রা ব্যবহার করে, শীতল তাপমাত্রা ব্যবহার করে চিকিৎসা পদ্ধতি, শীতল তাপমাত্রা ব্যবহার করে চিকিৎসা পদ্ধতি। উদ্দীপক কিন্তু এভাবে সাজানো থাকতে পারে। 3 নম্বরে আমি কি বলছি, 3 নম্বরে মনে করো যে কাটা সেরাবিহীন চিকিৎসা পদ্ধতি, এগুলা কিন্তু লেখা রাখিস, তোরা পরীক্ষায় কিন্তু আসবে, মনে রাখিস, এখান থেকে যে কোনো একটা কিন্তু আইসা যেতে পারে। তোদের উদ্দীপকের একটা লিঙ্ক এভাবে দেওয়া থাকবে, চিকিৎসা পদ্ধতি। আবার একটা লিঙ্ক থাকতে পারে যে এমন একটা চিকিৎসা পদ্ধতি আছে, ওই চিকিৎসা পদ্ধতিতে নাইট্রোজেন প্রয়োগ করা হয়, নাইট্রোজেন প্রয়োগ করা হয়। এই কিন্তু উদ্দীপকের কিন্তু লিঙ্কগুলো আমি বলতেছি, এরকম কিন্তু থাকতে পারে। ঠিক আছে, হ্যাঁ, এভাবে থাকতে পারে। চিকিৎসা পদ্ধতি অল্প সময়ের জন্য অপারেশন, শীতল তাপমাত্রা ইউজ করতে পারি, কাটাছেঁড়াবিহীন নাইট্রোজেন প্রয়োগ করা হয়, তরল নাইট্রোজেন ইউজ করা হয়, এভাবে কিন্তু থাকতে পারে। তো এই কিন্তু তোর উদ্দীপকের ধরন। এরপরেও যদি তোদের কিছু থাকে, তাহলে দয়া করে মায়া করে তোরা সৃজনশীল কোশ্চেন দেখবি। কথা বলছিস বাবারা? কি করবি? সৃজনশীল কোশ্চেন দেখবি, মানে যে এখানে আসলে আরো কি লেভেলের উদ্দীপক থাকতে পারে। যদি বুঝতে সমস্যা হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাকে বলবা যে স্যার বুঝতে সমস্যা হচ্ছে, আপনি এটাকে আরেকটু বুঝিয়ে দেন, অবশ্যই কিন্তু বলবা। তাহলে আমার কাছে সর্বশেষ কি আছে? কেরায় সার্জারি, খুবই ইম্পর্টেন্ট টপিক। তাহলে আমি ইম্পর্টেন্ট গুলো কি কি বলছি? কেরায় সার্জারি, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়েলিটি,
ঠিক আছে, এই জায়গাগুলো থেকে ভালো করে পড়াই দিছি। গবেষণা, এরপরে কি কি, এই যে চিকিৎসা, এগুলো কিন্তু চিকিৎসার মধ্যে। এরপরে কি, শিক্ষা, কর্মসংস্থান, এই জিনিসগুলো কিন্তু হেভি হেভি ইম্পর্টেন্ট, মনে থাকে যেন, হেভি হেভি ইম্পর্টেন্ট। তো দয়া করে তোরা এগুলো ভালো করে পড়বি, এখনই এখনই বাসায় বসে এগুলো কমপ্লিট করো। আর আমি কিন্তু পরীক্ষার আগে তোদের আরো 3-4টা ক্লাস আমি নিব অনলাইনে, 3-4টা ক্লাস, যেহেতু 2টা অধ্যায় আছে তো। আর এই অধ্যায়ের আমরা পরবর্তীতে আর একটা ক্লাস নিব, আর একটা ক্লাসই অধ্যায় শেষ করব। ঠিক আছে, আর একটা ক্লাস আমি কখন নিব সেটা আমাদের ফেসবুকের সাথে যুক্ত থাকবা। আমি যখনই সময় পাবো আমি কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে আমি একটা অ্যানাউন্স দেবো যে আসলে আমি এই টাইমে তোমাদের লাইভ ক্লাসটা নিব। তো সুতরাং আমি আরো কিন্তু ক্লাস নিব, তোরা অবশ্যই যুক্ত থাকবি। আর সেম ক্লাস আমার ইউটিউব চ্যানেলে যাবে নাকি, সেম ক্লাস কিন্তু ইউটিউব চ্যানেলে যাবে, ইউটিউব চ্যানেল যাবে, চ্যানেলের নাম হচ্ছে মেহেদি স্যার, এটাও কিন্তু বাংলায় মেহেদি স্যার নামে দেখবি। এই সেম রেকর্ডেড ক্লাস কিন্তু তোরা চাইলে ওই জায়গা থেকেও করতে পারো। আর যারা ফেসবুক ইউজ করে না, তোদের কিছু বন্ধুরা আছে যারা যদি ফেসবুক ইউজ করে না, তাহলে দয়া করে আমার জন্য এই চ্যানেল থেকে যেন ক্লাসটা করে। আশা করি উপকার হবে, অন্ততপক্ষে এই পরীক্ষাটা পাস হবে। কথা বুঝছো, পরীক্ষাটা কিন্তু পাস হবে। আর সকলে সকলে আমরা কিন্তু প্রত্যেকটা পরীক্ষা লাইভ করব, এরপর থেকে কৃষি শিক্ষাটা সহ লাইভ করব ইনশাল্লাহ। তোরা সবাই যুক্ত থাকবি। তো এতটুকুই তোদের জন্য থাকবে। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা।